হাতে যাবে রায়বাড়ির এই সিংহাসনটা। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঈশানী বাণীকে বলে, তুমি আমার মেয়েকে আমার থেকে সরিয়ে দিয়ে এই বাড়ির সম্পত্তি নিজে দখল করতে চাচ্ছ। এদিকে বাণী অনিরুদ্ধকে বলে, মা, মেসোমশাই, দাদু কতটা কষ্ট পাচ্ছে আপনি সেটা কেন বুঝতে চাচ্ছেন না। পরক্ষণে অনিরুদ্ধ বলে, আমি তোমাকে কি করে বোঝাই, ওরা তোমাকে কষ্ট দিয়েছে, আর তুমি আমার কাছে সবথেকে বেশি দামি। কারণ আমি যে তোমাকে কথাটা বলতে যাবে তখনই অনিরুদ্ধ চুপ করে বাড়ির দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে অনিরুদ্ধর কাছে থানা থেকে ফোন আসে এবং বাণীকে হসপিটালে রেখে অনিরুদ্ধ পুলিশ স্টেশন চলে যায়। পরের সিনে পুলিশ স্টেশনে দেখতে পাই, পুলিশ স্টেশনে ঈশানী, শিবনাথ রায়, নয়নতারা এবং আরও অনেকে উপস্থিত ছিল। সেখানে অনিরুদ্ধ যেতেই ঈশানী বলে, শান্তি হয়েছে তোমার? আমার মেয়েকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমার থেকে কেড়ে নিতে যাচ্ছ। অপরদিকে শিবনাথ রায় বলে, তুমি আমার নাতনিকে কষ্ট দিয়েছ, মিথ্যা মামলায় ফাঁসিয়েছ, আমি তোমাকে জেলের ঘানি টানাব। অপরদিকে নয়নতারা বলে, ওই বাণীর ডাকাত রানীর কথাই তুমি এসব করছো, তাই না অনিরুদ্ধ? সবার এমন কথাবার্তা শুনে অনিরুদ্ধ চুপ করে দাঁড়িয়ে থাকে এবং পরক্ষণে সেখানে পুলিশ এসে অনিরুদ্ধকে ভিতরে নিয়ে যায়, যেখানে প্রশান্তকে আটকে রাখা হয়েছিল। প্রশান্ত অনিরুদ্ধকে দেখে বলে, এই লোকটা আমাকে ভয় দেখিয়ে মৌলি ম্যাডামের বিরুদ্ধে এসব কথা বলিয়েছে। এই লোকটা আমাকে অনেক মেরেছে, অনেক ভয় দেখিয়েছে। এই লোকটা অনেক ডেঞ্জারাস। প্রশান্তের কথা শুনে অনিরুদ্ধ বলে, আমি তোমাকে ভয় দেখিয়েছি? কেন এখন মিথ্যে কথা বলছো? এদিকে পুলিশ অনিরুদ্ধকে বলে, এই প্রশান্তর বয়ানেই কিন্তু আমরা মৌলিকে আটকে রাখতে পারব। পরবর্তীতে অনিরুদ্ধ প্রশান্তকে ধমক দিয়ে বলে, কেন তুমি মিথ্যে কথা বলছো? আমি তোমাকে ভয় দেখিয়েছি? প্রশান্ত ভয় পেয়ে বলে, না, কেউ আমাকে ভয় দেখায়নি। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, না এই স্যারের বিরুদ্ধে, না মৌলি ম্যাডামের বিরুদ্ধে। আমাকে প্লিজ এখান থেকে ছেড়ে দিন। এরপর অনিরুদ্ধ বাইরে বেরিয়ে আসে। তখন ঈশানী বলে, তুমি আমার মেয়েকে মিথ্যা মামলায় এখানে আটকে রাখতে পারবে না। কিছুক্ষণ পরেই পুলিশ মৌলিকে নিয়ে আসে এবং অনিরুদ্ধকে বলে, তুমি কি ভেবেছিলে অনিরুদ্ধ, তুমি আমাকে এখানে আটকে রাখবে? সত্যিটা একদিন না একদিন ঠিক সবার সামনে চলে আসবে। পরক্ষণে অনিরুদ্ধ হেসে বলে, তুমি কথাটা ঠিকই বলেছ, কোনটা সত্যি কোনটা মিথ্যে সবকিছু তুমি জানো, একদিন না একদিন ঠিক সবার সামনে আসবেই। অনিরুদ্ধ এটাও বলে যে যেদিন তোমার মিথ্যা মুখোশ সবার সামনে খুলে যাবে সেদিন তোমার পরিবারের ভালোবাসা ভেঙে যাবে, হাতছাড়া হয়ে যাবে রায়বাড়ির সিংহাসন। কথাটা বলে অনিরুদ্ধ চলে যায়। তখন মৌলি মনে মনে বলে, অনিরুদ্ধ কি মিন করতে চাইল, রায়বাড়ির সিংহাসন চলে যাবে মানে? অন্যদিকে আমরা দেখতে পাই তানিয়া বসে লেখালেখি করছিল এবং সাথী বই পড়ছিল। তখনই অনিরুদ্ধ মন খারাপ নিয়ে চলে আসে। তখন সাথী বলে, আমি তোর জন্য খাবার আনছি। এদিকে তানিয়া অনমনে লেখালেখি করতেই আছে। তখন অনিরুদ্ধ গিয়ে বলে, তুমি কি লেখাপড়া করছো? এরপর তানিয়ার খাতা দেখে অনিরুদ্ধ বলে, তুমি এটা কি করছো? পরক্ষণে তানিয়া বলে, আমি লিখে লিখে মুখস্থ করছি, পরবর্তীতে আবার মুছে ফেলছি, যাতে আর খাতা নষ্ট না হয়। কেননা আমার মা হসপিটালে, অনেক টাকার দরকার, আমাদের কাছে এখন এত টাকা নেই, তাই আমি আর কোনো জিনিস নষ্ট করব না। তানিয়ার কথা শুনে অনিরুদ্ধ তানিয়াকে জড়িয়ে ধরে কান্না করে আর মনে মনে বলে, তোমরা যদি সত্যি ওই বাড়ির উত্তরাধিকারী হয়ে থাকো তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের প্রাপ্য সম্মান, প্রাপ্য সম্পদ সবকিছু ফিরে পাবে। পরের সিনে আমরা পরের দিন সকালে দেখতে পাই, অনিরুদ্ধ বাণীকে নিয়ে হসপিটাল থেকে বাড়িতে আসতেই তানিয়া এসে ছুটে এসে বাণীকে জড়িয়ে ধরে এবং পরবর্তীতে অনিরুদ্ধ বাণীকে সবার ঘরে নিয়ে যায় এবং গুলিবিদ্ধ জায়গায় বাণীর পিঠে ড্রেসিং করে আবার ব্যান্ডেজ করে দেয়। পরবর্তীতে সেখানে আর্য, অন্তরা, নকুল চলে আসে বাণীকে দেখার জন্য। নকুলকে দেখে বাণী অন্তরাকে বলে, তোমরা আবার নকুল কাকাকে কষ্ট করে এখানে আনতে গেলে কেন? কাকার শরীরটাও তো ভালো না। এদিকে নকুল বাণীকে দেখে বলে, এটাই সেই ভালো মেয়ে। পরবর্তীতে ঘর থেকে সবাই চলে যাওয়ার পরে অনিরুদ্ধ নকুলকে বলে, তোমার যে স্মৃতিশক্তি হারায়নি, তুমি সুস্থ আছো সেটা কিন্তু আমি জেনে গেছি, তুমি শুধু ওই বাড়িতে অসুস্থতার নাটক করে যাচ্ছ। তখন নকুল বলে, তুমি খুব ইন্টেলিজেন্ট, তবে আমাকে বুঝে যাবে এটা আমি ভাবিনি। সত্যি কথা, তোমার সাহায্য আমার লাগবে। মেঘা খুব ডেঞ্জারাস, ওর সাথে আমি একা লড়তে পারবো না। নকুল এটাও বলে যে ওই মৌলি মেয়েটা আমাকে খুন করার চেষ্টা করেছিল, যেটা অ্যাক্সিডেন্ট বলে চালানো হয়েছে। মৌলির পথের কাঁটা হয়ে যে দাঁড়াবে সে তাকে শেষ করে ফেলবে, সেটা ঈশানী, পিনাকি, শিবনাথ রায় বা নয়নতারা রায় হোক না কেন।
নকুলের কথাগুলো শুনে অনিরুদ্ধ বলে, কিন্তু ওসব সত্যি সবার সামনে আনতে গেলে তো প্রমাণ লাগবে। আছে কোনো প্রমাণ? পরক্ষণে নকুল বলে, একজন ছিল জীবন, যে বান্টির বাবা, কিন্তু সে তো এখন আর নেই, তাহলে প্রমাণ কি করে করব? বান্টির বাবার কথা শুনে অনিরুদ্ধ অবাক হয়ে বলে, বান্টির বাবা এর সাথে জড়িত? নকুল বলে, একে অপরের সাথে জড়িত হয়ে একটা গল্প তৈরি হয়।